फिजिकल वर्ल्ड एंड मेजरमेंट ये तो बच्चों का खेल था। अब आया शेर पहाड़ के নিচে। এই যে কাইনামেটিক্স, এই কাইনামেটিক্স হলো তোমাদের কিন্তু সব থেকে হাই ওয়েটের চ্যাপ্টার একটা। এখানে 12 মার্কস তুলতে হবে তোমাদের। যতগুলো সেমিস্টার ওয়ান অর্থাৎ আমাদের এমসিকিউ সেমিস্টারে যতগুলো চ্যাপ্টার আছে তার ভিতরে সব থেকে হাই ওয়েটেজ হলো আমাদের কাইনামেটিক্স। এই কাইনামেটিক্স কি হয়, মেকানিক্সের বেস তৈরি করে। আচ্ছা, মেকানিক্স কি কাইনামেটিক্স কি এগুলো নিয়ে সব আলোচনা করব, কিন্তু আজকে আমরা এই কাইনামেটিক্সটাকে কিভাবে একেবারে জব্দ করে আমাদের আয়ত্তের ভিতরে আনা যায় সেটারই ট্রাই করব পুরোপুরি। এর আগের কয়েকটা ক্লাস আমরা দিয়েছিলাম ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এগুলো খুবই বেসিক কিছু সহজ জিনিস, কিছু কিছু টপিক একটুখানি আলাদা ছিল, সেগুলো আমরা সব করিয়েছি। হ্যাঁ, তাহলে এবারে আমরা ঢুকছি কোথায়, কাইনামেটিক্সের কি হব আমরা আমরা এবারে কাইনামেটিক্সের ডন হয়ে বেরোবো। কিভাবে ডন হয়ে বেরোবো সেই সব কিছু ফুল অপারেশন পাবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা ফুল দেখতে থাকো এবং তুমি আন্দাজ পেয়ে যাবে কিভাবে ক্লাসগুলো পরপর আসতে চলেছে। তাহলে আজকে আমাদের টপিক কি, হাউ টু বিকাম দ্য ডন অফ কাইনামেটিক্স। ফুল অপারেশন ডিটেলস এখানে দেওয়া হবে, অপারেশনগুলো পরপর চলতে থাকবে, ক্লাস আসতে থাকবে, তোমরা দেখতে থাকবে। চলো, আমাদের সাবজেক্ট কি, PHYS ফিজিক্স। আমাদের কোর্স কোড কি, আমাদের কোর্স কোড সিসি পেপার কি, থিওরি। এখানে আমরা প্র্যাকটিক্যাল করছি না, থিওরি। আমাদের সেমিস্টার ওয়ান ক্লাস কি, ক্লাস 11। ঠিক আছে, এই কটা বেসিক শর্ট তোমাদের জেনে রাখা দরকার। আমরা এসওই বাংলার তরফ থেকে ক্লাসটা কন্ডাক্ট হচ্ছে। চলো, আজকে আমরা দেখবো হাউ টু বিকাম দ্য ডন অফ কাইনামেটিক্সকে কিভাবে পুরোপুরি নিজের আয়ত্তে আনতে পারবে। অর্থাৎ এখানে এমসিকিউ এ যে 12 মার্কস তুমি পাবে, সেই 12 মার্কস কিভাবে 12তে 12 তুমি তুলে নিতে পারো। আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম কিভাবে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টে 3-এ 3 তুলে নেওয়া যায়, এমনভাবে সবকিছু করিয়েছিলাম। আশা করছি প্রায় প্রত্যেকেই 3-এ 3 পেয়ে যাবে। এবারে আমরা ওটা কি ছিল, বাচ্চোं का खेल था ये शेर आया पहाड़ के नीचे। এই যে কঠিন বিষয়টা, এরকম ভাবে বলছি বলে ভেবো না খুবই কঠিন, কিন্তু তোমাকে এটা খুবই সহজভাবে আমি তোমার কাছে রিপ্রেজেন্ট করে দেব। তো এই যে কাইনামেটিক্সের জগতে আমরা ঢুকছি, এই কাইনামেটিক্সের জগৎ থেকে আমরা 12তে 12 তুলে নিয়েই তারপরে থামবো। চলো, তাহলে প্রথমে তুমি টোটাল সিলেবাসটা আগে জেনে নাও। আচ্ছা, প্রথমে একটু বলি মেকানিক্স আর কাইনামেটিক্স। আমরা বললাম যে সেমিস্টার ওয়ান টোটাল মেকানিক্স, ঠিক আছে। সেই মেকানিক্সের ভিতরে একটা পার্টকে আমরা বলি কাইনামেটিক্স। আচ্ছা, মেকানিক্স কি সবার প্রথমে বলি। মেকানিক্স হলো মোশন নিয়ে আলোচনা হবে। মোশন মানে কি, গতি নিয়ে আলোচনা হবে। আমি ছুটে যাচ্ছি, তুমি ছুটে যাচ্ছ, ও ছুটে যাচ্ছে, হ্যাঁ, বা গাড়ি ছুটছে, এইসব গতিগুলো নিয়ে আলোচনা হবে। এবং মেকানিক্সের বৈশিষ্ট্য হলো এই মোশনগুলো কেন সৃষ্টি হয়েছে। আমরা জানি ফোর্স না ক্রিয়েট করলে, বল না দিলে কোনো রকম গতি সৃষ্টি হয় না, তাই না। তাহলে এই মেকানিক্স বাংলাতে বলে হলো বল বিজ্ঞান। অর্থাৎ বল প্রয়োগ করো, ফোর্স ক্রিয়েট করো, তারপরে যদি গতি সৃষ্টি হয়, সেই গতির সমস্ত আলোচনা যেটাতে হবে বিজ্ঞানের যে শাখায়, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, সেটাকে আমরা কি বলবো, মেকানিক্স বলবো। আচ্ছা, তাহলে কাইনামেটিক্স আমরা কাকে বলবো। কাইনামেটিক্সও সেম, মোশন নিয়ে, গতি নিয়ে আলোচনা হবে, কিন্তু এখানে পার্থক্য হলো এখানে ফোর্সকে আমরা বাদ দিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এখানে ফোর্সের কোনো দরকারই নেই, আমরা ফোর্স নিয়ে আলোচনাই করব না। আমরা গতির বিভিন্ন ইকুয়েশন আলোচনা করব, গতির কাটা সাটা অপারেশন সব কিছু করব, কিন্তু ফোর্সের আমাদের প্রয়োজন নেই। ফোর্সকে বাদ দিয়ে যদি গতির আলোচনা আমরা করি, তাহলে সেটাকে আমরা কি বলবো, কাইনামেটিক্স। তাহলে এখানে লেখো উইদাউট ফোর্স। কিন্তু ফোর্স না থাকলে কোনো রকম মোশন সৃষ্টি হয় না। এখানে কি, উইদাউট ফোর্সকে আমরা এক সাইডে রেখে মোশনের আলোচনা করব, গতির আলোচনা করব। সেই জন্য এটাকে কি বলে, সবাই মাথায় রেখে দাও, এটাকে বলে কাইনামেটিক্স, বা বাংলাতে বলে স্মৃতি বিজ্ঞান। হলো, এরপরে চলো এবারে আমরা একটু সিলেবাসটা জেনে নিই। সিলেবাস আমাদের টোটাল কি কি পড়তে হবে এই কাইনামেটিক্সে এবং কটা চ্যাপ্টার আছে। আচ্ছা, এই কাইনামেটিক্স যে ইউনিট 2, এই ইউনিট 2তে দেখো কাইনামেটিক্স তাহলে কি ইউনিট 2, ইউনিট 2তে আমাদের টোটাল কটা চ্যাপ্টার পড়তে হবে, দুটো চ্যাপ্টার পড়তে হবে। দুটো চ্যাপ্টার থেকে আমরা 12 মার্কস পাবো এমসিকিউ। তাহলে প্রথম হলো মোশন ইন স্ট্রেট লাইন, অর্থাৎ এই মোশনটা এবারে সোজা পথে স্ট্রেট লাইন যাবে। আচ্ছা বলো, স্ট্রেট লাইনে যদি মোশনের আলোচনা আমরা করতে যাই, গতির আলোচনা করতে যাই, একটা অ্যাক্সিস হলেই যথেষ্ট, এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস, একটা অ্যাক্সিস হলেই যথেষ্ট। সেই জন্য মোশন ইন এ স্ট্রেট লাইনকে আমরা বলি 1D বা মোশন ইন ওয়ান ডাইমেনশনাল। আচ্ছা,
এইটা হলো আমাদের 1 নম্বর চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার হলো মোশন ইন এ প্লেন, অর্থাৎ এবারে আমরা একটা ডাইমেনশন বা স্ট্রেট লাইনে না থেকে একটা প্লেনে শিফট করব। অর্থাৎ প্লেনে শিফট করব মানে কি, এখানে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিসের প্রয়োজন হচ্ছে। তাহলে এটাকে কি বলবো, মোশন ইন এ প্লেনকে আর একটা নামে ডাকা হয়, ভালো নামে ডাকা হয়, এটা সবার সাথে পরিচিত একটা নাম, সেটা কি ভেক্টর। তোমরা বারবার বলো না যে ভেক্টরের ক্লাস দাও স্যার, ভেক্টরের ক্লাস দাও। এবারে আমরা ভেক্টরের জগতে ঢুকবো। এই ভেক্টর তোমরা ক্লাস 12-এ গিয়ে ম্যাথমেটিক্সেও পড়বে, কিন্তু ফিজিক্সে পড়ার ধরনটা একটু আলাদা। আচ্ছা চলো, মোশন ইন এ স্ট্রেট লাইন এখানে আমরা কি কি পড়বো বা 1D তে কি কি পড়বো। প্রথমে আমাদের দেখতে হবে ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সের ভিতরে আমাদের ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম হল ফ্রেম কাকে বলবো, যেটাতে স্থির থাকবে বা সমবেগে থাকবে, আর নন ইনার্শিয়াল হলো অ্যাক্সিলারেশন নিয়ে থাকবে। এগুলো আমরা পরে পড়বো, জাস্ট একটু বলি। তারপরে কি মোশন ইন স্ট্রেট লাইনের পজিশন, টাইম, স্পিড, ভেলোসিটি এগুলো সম্পর্কে হালকা করে জানতে হবে। এরপরে আসছে এলিমেন্টারি কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন ফর ডিসক্রাইবিং দ্য মোশন। এই যে জায়গাটা এলিমেন্টারি কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এটাকে বলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনটা কোথায় শিখতে হয়, ম্যাথে শিখতে হয়, কিন্তু আমাদের ফিজিক্সে যেহেতু লাগবে আর ম্যাথ এত দূর এখনো এগোয়নি, এখনো ম্যাথে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ শুরু হয়নি। সো আমাদের ফিজিক্স এখন লাগবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে কি করতে পারি, এটার একটা ক্লাস দিয়ে দিতে পারি যে ফিজিক্সে কিভাবে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ লাগবে। এই ক্লাসটা দেওয়ার সময় তোমাদের ম্যাথের টিউটর, তোমাদের ম্যাথের সবার খুবই প্রিয় টিউটর আমিনু স্যারকেও সাথে নিয়ে নেবো। ফিজিক্স প্লাস ম্যাথ একসাথে আমরা ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ এই পার্টটা আমরা আমিনু স্যারকে সাথে নিয়েই আমরা শিখে নেব। ওকে, এরপরে চলো ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, অর্থাৎ সমবেগে গতি, এই সমত্বরণে গতি, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। তাহলে সমত্বরণে গতি দেখতে হবে। তারপরে আমাদের আসতে হবে গ্রাফিক্যাল অ্যানালাইসিস। এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে কি কি গ্রাফ দেখতে হবে, পজিশন, টাইম, টাইম ভেলোসিটি, গ্রাফ অ্যান্ড ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে পজিশন টাইম অর্থাৎ সরণ সময়, ভেলোসিটি টাইম বেগ সময়, এগুলোর গ্রাফ আমাদের দেখতে হবে। গ্রাফ থেকে নতি ক্যালকুলেট করতে হবে, বেগ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, গড় বেগ, গড় ত্বরণ, এগুলো বের করতে হবে, এগুলো শিখতে হবে আমাদেরকে। তাহলে অ্যান্ড ক্যালকুলেশন অফ রিলেভেন্ট কোয়ান্টিটি রিলেটেড টু ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। তাহলে রিলেভেন্ট কোয়ান্টিটিগুলো কি, সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, তারপর অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, এগুলো বের করতে হবে ইউজিং গ্রাফিক্যাল অ্যান্ড ক্যালকুলাস মেথড। এবং এর জন্য আমরা গ্রাফের ইউজ করব আর কখনো কখনো ক্যালকুলাসেরও ইউজ করব। আচ্ছা হলো, তাহলে এইটা গেল আমাদের কি মোশন ইন এ স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে দেখো এই যে রিলিভেন্ট কোয়ান্টিটি আমরা বের করব গ্রাফ থেকে, এইখানে আমাদের আরেকটা জিনিস শিখে নিতে হবে, সেটা হলো যদি আমরা কোনো বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছুড়ে দিই তখন মোশনগুলো কি কি হবে সেগুলো শিখে নিতে হবে। তাহলে এটা আমরা টোটাল যখন একটু পরেই এর অপারেশনটা করব সেখানে আমরা সব বলছি বিষয়টা, সিলেবাসটা জাস্ট প্রথমে দেখে নাও। তারপর হলো মোশন ইন এ প্লেন। আচ্ছা, মোশন ইন এ প্লেনে কি কি থাকছে, মানে মোশন ইন এ প্লেনকে আমরা ভালো নামে কিভাবে ডাকি, ভেক্টর। তো ভেক্টরে কি কি থাকছে, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ প্রথমেই তোমাকে, যেমন আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড এর ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি জানার সময় পড়েছি, দু রকমের ভৌত রাশি হয়, স্কেলার কোয়ান্টিটি যার মান আছে, ভেক্টর কোয়ান্টিটি মান আর দিক দুটোই আছে। তাহলে প্রথমে এই দুটো জেনে নিচ্ছি। তারপরে আমরা পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অর্থাৎ সরণ আর অবস্থান এবং সরণের ভেক্টর ফর্ম আমরা দেখে নেবো, পজিশন ভেক্টর আমরা দেখে নেবো। তারপরে আমরা জেনারেল ভেক্টর অ্যান্ড দেয়ার রিলেশন, ভেক্টরগুলো এবং তার সাথে রিলেশনগুলো দেখবো। তারপরে কি দেখবো, ইকুয়ালিটি অফ ভেক্টর, ভেক্টরের সমতা। তারপরে কি দেখবো, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার দিয়ে যদি ভেক্টর মাল্টিপ্লিকেট করি তখন কি হবে, গুণ করি তখন কি হবে। তারপরে কি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ভেক্টর, এটা ইম্পর্টেন্ট একটা, অ্যাডিশন দুটো ভেক্টরকে যোগ করবো আর বিয়োগ করবো কিভাবে। ঠিক আছে, তারপরে কি আসছে, রিলেটিভ ভেলোসিটি, এই যে এটা একটা বেশ ইম্পর্টেন্ট রিলেটিভ ভেলোসিটি টপিক। তারপরে হচ্ছে ইউনিট ভেক্টর, একক ভেক্টর, এখান থেকে বারবার কোশ্চেন দেয় একক ভেক্টর থেকে। তারপর হচ্ছে রেজলিউশন অফ এ ভেক্টর ইন এ প্লেন, রেক্টেঙ্গুলার অ্যান্ড নন রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট, অর্থাৎ ভেক্টরের কম্পোনেন্ট পড়বো। তারপরে আসছে কি স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেই যত কোশ্চেন এখান থেকেই দেবে, স্কেলার আর ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ যেটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট।
এটা ম্যাথেও তোমরা শিখবে, কিন্তু 12-এ শিখবে। আচ্ছা, এরপরে চলো, মোশন ইন এ প্লেন। মোশন ইন এ প্লেন এই চ্যাপ্টারের কি থাকছে, কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি অ্যান্ড ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা কি বলবো, প্রজেক্টাইল মোশন, বাংলাতে বলে প্রাসের গতি। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে মাস্ট ইম্পর্টেন্ট হলো স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট আর প্রজেক্টাইল মোশন। এখান থেকে কিন্তু অধিকাংশ কোশ্চেন আসে। হলো, এখানে আমাদের খেয়াল রাখতে হবে, নোট ডাউন করে লিখে দিয়েছি দেখো, এখানে খেয়াল রাখতে হবে, এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা 12-তে 12 তুলে নিতে পারি। এটাই হলো আমাদের অপারেশনের মূল উদ্দেশ্য, মেন এম অফ আওয়ার অপারেশন। চলো তাহলে, যেমন তোমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্ট প্রথম ক্লাসেও এই বিষয়টি নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা ক্লাস করার আগে আগে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে স্মার্ট ওয়েতে তোমরা পড়বে, কারণ তোমরা এখন শিফট করেছো এমসিকিউ এর জগতে, তাই না? তাহলে পুরো থিওরির সব কিছু না করলেও স্মার্ট ওয়েতে পড়া যায়, কিন্তু যখন আমি ক্লাস নেব ফুল ডিটেলসে করাবো, এবারে পড়াটা তোমরা স্মার্ট ওয়েতে করে নিতে পারবে। সেই জন্য সবার প্রথমে একটা এই চার্ট আপ তোমাকে দিয়ে দেবো, দেখে নাও। ডোন্ট বি এ ডানকি, গাধার মতো করে পড়ো না ভাই। পড়বে কিভাবে, একটা স্মার্ট বয় বা স্মার্ট গার্ল এরকম স্মার্ট ওয়েতে তুমি পড়বে, ঠিক আছে? তাহলে তোমার স্টাডিতে তোমাকে স্মার্ট থাকতে হবে। আচ্ছা, মোশন ইন এ স্ট্রেট লাইন, যেটাকে আমরা 1D বলি বা একমাত্রিক গতি বলি, এই চ্যাপ্টারটা আমরা কিভাবে স্মার্ট ওয়েতে পড়তে পারি। আচ্ছা, আমি বলে দিই, যখন আমি ক্লাস নেব তখন সমস্ত টপিক ফুল ডিটেলসে এবং ফুল এমসিকিউ করিয়ে ক্লাস নেব, কারণ প্রথমবার যখন আমরা পড়াচ্ছি সবকিছু বেসিক সবকিছু পড়িয়ে দেবো, কিন্তু পরীক্ষার জন্য এই জায়গা থেকে কোশ্চেন আসে, এইগুলো করে নিলে হবে। অর্থাৎ যখন তুমি রিভিশন দেবে তখন এই প্রসেসে করে নিলেই কিন্তু হবে। বা তুমি যদি ফুল ডিটেলসেও না পড়তে চাও, এইরকম ভাবেই পড়তে চাও, তাহলে কিন্তু তুমি ফুল নাম্বারটা পেয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু শেখাচ্ছি প্রথম থেকে, তাহলে সবকিছু ডিটেলসে তোমাকে শেখাবো। যারা অনেক ক্যাটাগরি স্টুডেন্ট হয়, কেউ নাম্বার পাওয়ার জন্য পড়ে, কেউ চায় ভালো করে শিখি বিষয়গুলোকে জানি, কেউ চায় কম্পিটিটিভ এক্সামে আমাকে সুবিধা হোক, সব ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, তো সেগুলো খেয়াল রেখেই কিন্তু আমাদের ক্লাসগুলো ডিটেলসেই করাতে হবে। কিন্তু এখানে একটা স্মার্ট ওয়েতে দেখে নাও যেভাবে খুব কম সময়ে কিভাবে ফুল নাম্বার তুলে নেওয়া যায়। কি কি বিষয়, প্রথমেই দেখো আমাদের পড়তে হবে বেসিক কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, সরণ। আচ্ছা, বারবার আমরা ইংলিশটা আমি একটু বেশি বেশি ইউজ করছি, এই কারণে ইউজ করছি, তোমরা এখন একটু ইংলিশ টার্মগুলো, আমি বারবার বলেছি, যে কোনো টার্ম তুমি বাংলাতে পড়লে তার সাথে সাথে ইংলিশ টার্মটাও পড়বে, কারণ এরপরে 12-এর পরে তোমাকে কম্পিটিটিভ লাইনে যদি যাও ফুল ইংলিশে তোমাকে বিষয়টা করতে হবে, এবং যদি অনার্সের লাইনেও যাও সেটাও ইংলিশে হবে, তাই না? তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা টার্মের ইংলিশটা জেনে রাখবে। যে কোনো টার্ম তুমি অ্যাক্সেলারেশন কে বাংলাতে পড়ো ত্বরণ, ত্বরণের ইংলিশটা অ্যাক্সেলারেশনে, এটা জেনে রাখবে। বেগ পড়লে ভেলোসিটি, ইংলিশটা জেনে রাখবে। ইংলিশ টার্মটা কিন্তু তুমি জেনে রাখবে, সেই জন্য ইংলিশের প্রতি একটু গুরুত্ব দিচ্ছি। আর এতে সুবিধা হয়, কিছু কিছু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমাদের থাকে, তাদেরও ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। চলো তাহলে মোশন ইন স্ট্রেট লাইনের ফার্স্ট আমরা কি করব বলছে, সবার প্রথমে তো আমাদের জানতে হবে যে স্ট্রেট লাইনের মোশন বিষয়টা কি, সেটা তো কনসেপ্টে আমরা বলে দিচ্ছি, তারপরে টুকটাক যে কনসেপ্ট থাকছে সেটা ক্লাসে আমি বলে দিচ্ছি। মেন জিনিসটা তোমার এখানে ডাইরেক্ট এটা যদি তুমি করে ফেলো, বেসিক কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট, সরণের বেসিক ধারণা, স্পিড ভেলোসিটি বেগের বেসিক ধারণা, তারপরে ত্বরণ অ্যাক্সিলারেশন, এগুলোর যদি সাধারণ ধারণা বা বেসিক ধারণা এগুলো ডিটেলসে তোমরা করে ফেলো, তাহলে কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে। এবারে এগুলো করার সময় কি কি জিনিসের প্রতি খেয়াল রাখবে, সাধারণ এইগুলো তোমরা আগে থেকেই জানো, সরণ বেগ ত্বরণ এগুলোর সাধারণ ধারণাটা তোমরা জানো, কিন্তু কয়েকটা জিনিস এখন তোমরা জানো না, সেটা আমরা দেখো কি কি থাকছে, নতুন করে থাকছে গড় আর তাৎক্ষণিক। যে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস, এই জিনিসটার সাথে তোমরা পরিচিত নয়, এটাকে বলে যে কোনো এক মুহূর্তের ত্বরণ বেগ বা দ্রুতি, যেটাকে বলা হয় তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস। এই জিনিসটার সাথে পরিচিত হতে হবে, এটা কিভাবে বের করে সেটা তোমাদের শেখাতে হবে। তাহলে গড়, তাৎক্ষণিক বেগ, ত্বরণ বা দ্রুতি নির্ণয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কি থাকছে, ইকুয়েশন থাকবে এরকম, ধরো x = 80 - 3t², এরকম ফর্মে ইকুয়েশন থাকবে। এইখান থেকে তোমার বেগ ত্বরণ বার করতে হবে। কিভাবে বার করতে হবে, তোমাকে ইউজ করতে হবে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। তো এটা আমরা শিখবো, এটা একটা এক্সট্রা ক্লাসে শিখবো, এটা নিয়ে চিন্তা নেই। তারপরে গড় তাৎক্ষণিক বেগ কি শর্তে সমান হয়, এর বিষয়টাও জানতে হবে। যখন একমাত্র বস্তুর সমবেগে থাকে তখন গড় আর তাৎক্ষণিক বেগ সমান হয়, আর গড় তাৎক্ষণিক বেগের ভিতরে তুলনা, এই যে বিষয়গুলো এগুলো তোমাদের কাছে সামান্য হলেও নতুন লাগবে। আর এই বিষয়গুলো তোমরা জানো, সরণ বেগ ত্বরণ এগুলোর বেসিক কনসেপ্ট নিলেই হয়ে যাবে।
হলো স্মার্ট ওয়েতে, হলো তো। তারপরে কি আসছে, তারপরে আমরা শিফট করব গ্রাফের জগতে, দ্য ওয়ার্ল্ড অফ গ্রাফ। এই যে গ্রাফের জগৎ, এটাকে খুব ভালো করে আমাদের খেয়াল করতে হবে, অধিকাংশ কোশ্চেন কিন্তু গ্রাফ রিলেটেড এমসিকিউ থাকবে। তাহলে গ্রাফ আমাদের দুটো প্রকারের এখানে হবে। এখানে যে টার্মগুলো আমরা পড়েছি সেইগুলো যদি আলোচনা করি, দুটো গ্রাফ হবে, একটা গ্রাফ সরণ সময় আর একটা হলো বেগ সময়, যেটাকে বলে ডিসপ্লেসমেন্ট টাইম আর ভেলোসিটি টাইম। এটাকে এসটি বলা হয়, এটাকে ভিটি গ্রাফ বলা হয়। ঠিক আছে, এই গ্রাফগুলো থেকে কি কি জিনিস করতে হবে আমাদেরকে, গ্রাফগুলো থেকে নতি বের করতে হবে, দেখতে হবে সরণ সময়ের নতি কি হয়, এস বাই টি মানে ভেলোসিটি হয়, অর্থাৎ দেখবো আমরা সরণ সময়ের নতি বেগ, বেগ সময়ের নতি ত্বরণ, তাহলে নতি আমাদের দেখতে হবে। তারপরে কি দেখতে হবে, সমত্বরণ অসমত্বরণের গ্রাফ। আর এই যে দুটো গ্রাফ, এই দুটো গ্রাফের আমাদের বোধ সমত্বরণে করতে হবে অসমত্বরণে করতে হবে, সেটা আমরা বেগ সময়ে পাবো। বেগ সময়ের গ্রাফকে আমরা সমত্বরণ অসমত্বরণে দেখব, আর এই গ্রাফ থেকে আমরা গড় আর তাৎক্ষণিক ত্বরণ বের করব, বেগ নয় সরি ত্বরণ। ঠিক আছে, তাহলে এটা একটা বিষয় হলো। তাহলে তারপরে থাকছে কি, তাহলে এই গ্রাফের বিষয়টা কিন্তু খুব খেয়াল করতে হবে, এবং একটা এক্সট্রা আমি ক্লাস দেব, যেটা শুধু এই দুটো গ্রাফ নয়, আরো কিছু গ্রাফ যেগুলো তোমাদের ফিজিক্সে লাগে সেগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, ওটা এক্সট্রা ক্লাস হবে। হলো, এরপরে দেখো ঋজু গতির সমীকরণ। এবারে আমাদের স্ট্রেট লাইনে যে মোশনগুলো পড়ছি সেগুলো কিছু সমীকরণ দিয়ে সীমাবদ্ধ থাকে। কি কি সমীকরণ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার টু এস, আর এস এন ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। এই কটা ইকুয়েশন থাকে। এই ইকুয়েশনটা ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিকের জন্য, আর এইগুলো জেনারেল, এই তিনটে ইকুয়েশন। এই তিনটে ইকুয়েশন সব জায়গাতেই কাজে লাগবে, সব নিউমেরিক্যাল, সব ম্যাথামেটিক্যাল প্রবলেম, সব অঙ্ক করতে গিয়ে আমাদের কাজে লাগবে। তাহলে এই কটা ইকুয়েশন আমরা দেখব, আর এই কটা ইকুয়েশনের থেকে আমরা কি করব, নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, যেটা আমাদের এমসিকিউ ফরম্যাটে করব। ঠিক আছে, তারপরে করব এদের প্রুফ করতে হয়, প্রুফ করতে হয় গ্রাফের সাহায্যে আর ক্যালকুলাস বা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যেটা আমরা শিখব তার সাহায্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা জিনিস তুমি খেয়াল রাখবে, এই যে প্রুফটা, এই প্রুফ থেকে এমসিকিউ ফরম্যাটে কি কোশ্চেন দিতে পারে? আচ্ছা বলো, একটা এই সমীকরণের প্রুফ করো, এই সমীকরণের প্রুফ করো, এগুলো কি এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন দিতে পারে? নিশ্চয়ই নয়। তাহলে যদি তুমি বুদ্ধি করে এটাকে স্কিপও করো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি ক্যালকুলাসের দিয়ে এই সমীকরণগুলো প্রুফ, এটা যদি শেখো, কিছু কিছু জিনিস তোমাদের ম্যাথে কাজে লাগবে, ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে। যেমন গ্রাফের সাহায্যে যদি এটা প্রুফ করা শেখো, তাহলে কিভাবে এরিয়া বের করে, কিভাবে এগুলো বের করে, সেগুলো কাজে লাগবে। সেজন্য যখন আমরা শিখবো ফুল ডিটেলসে শিখবো, কিন্তু তুমি এটা চাইলেই এরকম ভাবে স্কিপ করতে পারবে না, এখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা হতেই পারে না, কারণ এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন হবে। চলো এরপরে দেখি, লাস্ট এই টপিকটা আমাকে করতে হবে। এই টপিকটা কিন্তু আমাদের সিলেবাসে লুকানো ছিল, আমরা বুঝতেই পারিনি, কিন্তু এই টপিকটা থেকে কোশ্চেন দেয়। উলম্ব গতির সমীকরণ, অর্থাৎ আমি তখনই বলছিলাম যে উপরের দিকে কোনো কিছু ছুড়ে দিলাম, নিচে পড়ছে, এইগুলোর উলম্ব গতি, অর্থাৎ এই ইকুয়েশনগুলো এবারে এটা জি দিয়ে ট্রান্সফার হয়ে যাবে। উপরের দিকে ছুড়লে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা অভিকর্ষ ত্বরণ থাকে না জি, সেইগুলো এগুলো জি দিয়ে হবে, সব ইকুয়েশন জি দিয়ে চেঞ্জ হয়ে যাবে। এবার জি কোন দিকে পজিটিভ হবে কোন দিকে নেগেটিভ হবে, উপরের দিকে যদি ছুড়ি তাহলে কি হচ্ছে, অভিকর্ষের বিপরীতে, জি নেগেটিভ, নিচে নামলে জি এর দিকেই নামছে, তাহলে জি পজিটিভ, পৃথিবীর মহাকর্ষ টানেই নামছে, অবাধে পতনশীল। ঠিক আছে, এই দুটো খেয়াল রেখে জি প্লাস মাইনাস করে ইকুয়েশনগুলো সব চেঞ্জ হবে। এবারে চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি হবে, চেঞ্জ করে আমাদের নিউমেরিক্যাল করতে হবে। এমসিকিউ আসবে, এখান থেকে কোশ্চেন বারবার আসে। শুধু তাই নয়, এইখান থেকে বুদ্ধি করে গ্রাফ ঢুকিয়ে দেয়, সেখান থেকেও এমসিকিউ দেয়, সেটাও আমরা করব। আর কি দেয়, হর্স থেকে দেখবে একটা গ্রাফ আছে, যেটাও এমসিকিউ ফরম্যাটে দিয়ে দিতে পারে। তাহলে এই হলো আমার কাজকর্ম, এটা যদি আমরা ভালো করে করে নিতে পারি বুদ্ধি করে না, তাহলে গাধার মতো আর পড়তে হবে না, একটা স্মার্ট ছেলে বা মেয়ের মতো তুমি তোমার স্টাডি করতে পারবে এবং ভালোই নাম্বার তুলে আনতে পারবে এখান থেকে। হলো, চলো এরপরে আমাদের যে চ্যাপ্টার সেটাকে আমরা বলি ভেক্টর বা মোশন ইন এ প্লেন, একটা সমতলের গতি। আচ্ছা, ভেক্টরটা কিভাবে বুদ্ধি করে করা যায়, সবাই অপেক্ষায় থাকে যে ফিজিক্সে ক্লাস 11-এ উঠেছি, ভেক্টর পড়বো, ভেক্টরের ক্লাস দিচ্ছ না কেন স্যার, ভেক্টরের ক্লাস দিচ্ছ না কেন। দেখো ভেক্টরের ক্লাস চলে আসবে এবারে।
দেখো মোশন ইন প্লেন বা ভেক্টরে আমরা কি কি করতে পারি, এটাও আমরা বুদ্ধি করে কিভাবে পড়ে নিতে পারি দেখি। সবার প্রথমে আমাদের করতে হবে কি, একক ভেক্টর নির্ণয়। এইখান থেকে এমসিকিউ দেবে, শিওর দেবে। তারপরে কি গেল, ভেক্টর অ্যাডিশন। অ্যাডিশন মানে কি, যোগ করা, তাহলে দুটো ভেক্টরের যোগ করা। আচ্ছা এইখানটায় দুটো ভেক্টরের যোগ এখানে হয় ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। এখানে যদি তুমি এই সূত্র তিনটে নাও করো কোনো অসুবিধা যায় না। কেন অসুবিধা যায় না, কারণ ওই তিনটি সূত্রের প্রমাণ আর দেওয়ার কোনো চান্স নেই, এমসিকিউ ফরম্যাট হয়ে গেছে। তাহলে কি করে দিতে পারে, ভেক্টর অ্যাডিশনের ফর্মুলাটা তুমি পড়বে। আর কি পড়বে, কিভাবে এই ভেক্টর অ্যাডিশনকে কাজে লাগিয়ে ভেক্টর বিয়োগ করা হয়। ভেক্টর যোগ কিন্তু ভেক্টর বিয়োগের, ভেক্টর বিয়োগ হলো ভেক্টর যোগের একটা সামান্য উল্টো প্রসেস। কিভাবে, যদি একটা ভেক্টর এরকম হয় একটা ভেক্টর এরকম হয়, এদের যোগ করি তাহলে বিয়োগটা কি হয়, এই ভেক্টরটাকে আমরা যদি উল্টো করি তাহলে এই এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর হয় মাইনাস এ, অর্থাৎ এটা যদি ভি ভেক্টর হয়, আগে ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর বিয়োগ হলে কি হচ্ছে, এর আমরা একটা মাইনাস করে নিলাম, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হলো। অর্থাৎ ভেক্টরের বিয়োগ যোগের একটা অল্টারনেটিভ প্রসেস হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ভেক্টরকে আমরা বিপরীত করে দিলেই দুটো ভেক্টরকে আবার যদি যোগ করে দিই মাইনাস এ আর বি, তাহলে কিন্তু ভেক্টর বিয়োগ পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ভেক্টর যোগের ফর্মুলা তুমি দেখবে, তার সাথে সাথেই এই ফর্মুলাকে ইউজ করে দ্য প্রসেস অফ ভেক্টর সাবস্টিটিউশন, এখান থেকে ভেক্টর সাবস্টিটিউশন অর্থাৎ ভেক্টর বিয়োগ করা তুমি শিখে নেবে। এবার এটা শিখে লাভ কি হবে, এইখান থেকে নিউমেরিক্যাল করতে হবে, আর এই নিউমেরিক্যাল এমসিকিউতে কিন্তু দেবেই দেবে। ওকে, কিন্তু এখানে যে ত্রিভুজ বহুভুজ এইগুলোর সূত্র আছে, এই সূত্রগুলোর প্রমাণ আছে, সেগুলো আর এবারে আসবে না, কারণ এখন এমসিকিউ ফরম্যাট হয়ে গেছে, ডেসক্রিপটিভ কোশ্চেন তো নয়। তাহলে বড় বড় সূত্রের প্রমাণ এগুলো যদি তুমি স্কিপও করো অসুবিধা নেই। চলো এরপরে দেখো লম্ব উপাংশের বিভাজন। লম্ব উপাংশের বিভাজন এটা অনেক হাবিজাবি আছে, কিন্তু লাগে কোনটা, সব জায়গায় লাগে কোনটা, সব সময় লাগে কোনটা, লম্ব উপাংশের বিভাজনটাই লাগে। অর্থাৎ একটা দুটো ভেক্টর এরকম থাকলে এই ভেক্টরটা আর যদি হয়, এর ডিরেকশনে এর কম্পোনেন্ট বা উপাংশ হবে আর কস থিটা, লম্ব বরাবর হবে আর সাইন থিটা। এইটুকু জানলেই আমাদের কাজ হয়ে যায়। তাহলে বুদ্ধি করে যদি পড়তে চাও এইটুকু জাস্ট জেনে রাখলেই হয়ে যায়। তবুও এখানে আমাদের আর যে বাকি কিছু আছে সেগুলো একটু ডিটেলসে পড়বো, পড়ার সময় আমরা ডিটেলসে পড়বো। চলো এরপরে আরেকটা জিনিস খুব কাজে লাগে, সেটা কি, ডিরেকশন কোসাইন বের করা। প্রত্যেকটা ভেক্টরের আমরা এবারে এখানটা আমরা কি পড়বো, পজিশন ভেক্টর কি, পজিশন ভেক্টরের ডিরেকশন কোসাইন বের করা। আর কি পড়বো, দুটো ভেক্টর, দুটো পজিশন ভেক্টরে, এই যে পজিশন ভেক্টরের মাঝের ডিস্টেন্স ক্যালকুলেট করা। একটা r1 আর r2 হলে তাদের ভিতরের ডিস্টেন্স আমরা বের করার ফর্মুলা কি, রুট ওভার অফ x2 মাইনাস x1 স্কোয়ার y2 মাইনাস y1 স্কোয়ার z2 মাইনাস z1 হোল স্কোয়ার। মানে একটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক x1 y1 z1 আর একটার হলো x2 y2 z2। তাহলে দুটোর ভিতরে আমরা দূরত্ব কিভাবে বের করব, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু এমসিকিউ দেয় এখান থেকে। হলো, তাহলে এখান থেকে এমসিকিউ কি দেবে, পজিশন ভেক্টর প্রথমে জানতে হবে, তার ডিরেকশন কোসাইন বের করার ফর্মুলা জানতে হবে, এখান থেকে এমসিকিউ দেবে। আর দুটো পজিশন ভেক্টরের মাঝের ডিস্টেন্স বের করতে হবে। এটা থেকে কিন্তু ডাইরেক্ট এমসিকিউ দেবে না, কিন্তু এই জায়গাটা সব জায়গাতেই কাজে লাগবে আমাদের। এটা অনেকে আবার ম্যাথে করেও ফেলেছো। চলো এরপরে দেখো, এবারে আমরা আসছি বেসিক থিওরিতে। সেখানে আমাদের পড়তে হবে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। আচ্ছা এইখান থেকে কি করতে হবে, আপেক্ষিক বেগটা কি প্রথমে জানতে হবে, এবং শুধু তাই নয়, এই তাহলে কনসেপ্ট অফ রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের কনসেপ্ট নিতে হবে। আর কি করতে হবে, রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করা জানতে হবে। কনসেপ্টটা নিলেই বুঝে যাবে রিলেটিভ ভেলোসিটি কি, একটা থেকে আরেকটা বিয়োগ করা। অর্থাৎ এখানে আমরা ভেক্টর সাবস্টিটিউশন ইউজ করবো, ভেক্টর বিয়োগটাই করবো জাস্ট, বুঝলে। তাহলে এটা আমাদের করতে হবে, করলে কি করতে হবে, এখান থেকে নিউমেরিক্যাল, যেটা এমসিকিউতে তোমাদের দেবে। হলো, এরপরে চলো, এরপরে দুটো টপিক আছে খুব খুব ইম্পর্টেন্ট, যত কোশ্চেন কিন্তু এখান থেকে দেয়। কি কি টপিক, ক্রস অ্যান্ড ডট প্রোডাক্ট অফ ভেক্টর, ভেক্টরের ক্রস এবং ডট গুণফল বা ভেক্টর গুণফল। এখান থেকে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য
এখান থেকে আমাদের সব কনসেপ্টই ভালো করে পড়তে হবে এবং সমস্ত ধরনের অঙ্ক করতে হবে, কারণ কোন ধরনের অঙ্ক এখান থেকে দিয়ে দেবে তুমি নিশ্চিত করে বলতেই পারবে না। সব ধরনের অঙ্ক করতে হবে এখানে। তারপরে আছে আমাদের প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানেও আমাদের ফুল কনসেপ্ট নিতে হবে, সব ধরনের নিউমেরিক্যাল করতে হবে। এই দুটো যদি তুমি করো তাহলে ভেক্টর থেকে 70% কোশ্চেন এইখান থেকে আসবে। ভেক্টর থেকে 70% কোশ্চেন এই দুটো জায়গা থেকে আসবে। কারো যদি একেবারেই টাইম না থাকে পরীক্ষার আগে, খুব খারাপ অবস্থা, সারা বছর পড়েনি, তাদের আমরা লাস্টের দিকে কি সাজেস্ট করি, ভেক্টরের জন্য শুধু এই দুটো টপিক করে চলে যাও, তারপরে দেখবে কি রেজাল্ট আসে। চলো এবারে আমরা বলি তাহলে এই যে আমরা কাইনেমেটিক্সের ডন হওয়ার যে প্রসেসে, যে অপারেশনে আমরা এগোচ্ছিলাম, এই অপারেশন ফাইনালি কিভাবে সাকসেসফুল হবে। দেখো ক্লাসগুলো আসবে কাইনেমেটিক্সের কিভাবে আসবে, এরকম ভাবে আসবে। এবারে ক্লাসের নাম হবে অপারেশন 1, অপারেশন 2, এরকম ভাবে আসবে। এইটা একটা বেসিক ইন্ট্রোডাকশনের ক্লাস আমরা দিয়ে দিলাম। এবারে পরপর ক্লাস আসতে থাকবে। অপারেশন 1 ক্লাস হলো বেসিক কনসেপ্ট অফ 1D বা একমাত্রিক গতির বেসিক ধারণা এবং সূত্রগুলোর আলোচনা, সেটা হলো অপারেশন 1 এর ক্লাস। অপারেশন 2 এর ক্লাস হচ্ছে গ্রাফের আলোচনা, গ্রাফ দিয়ে সূত্রগুলো প্রমাণ করা, অঙ্ক করা, আর উলম্ব গতির আলোচনা। তাহলে প্রথম একমাত্রিক গতি 2 বা 3টে অপারেশনে শেষ হলো। তারপরে অপারেশন কন্টিনিউ চলতে থাকবে, ভেক্টরে আমরা ঢুকে যাব, ভেক্টরের টপিকগুলো পরপর করে আমরা ক্লাস দিতে থাকবো। এরকম ভাবে অপারেশন 1 থেকে কন্টিনিউ চলতে থাকবে, চলতে গিয়ে আপ টু অপারেশন এন এ শেষ হবে। এরকম আমরা এক্সপোনেনশিয়াল সিরিজ করেছিলাম না পরপর, x1 x2 x3 আপ টু x টু দি পাওয়ার n, তাই না? তো এরকম ভাবেই আমাদের অপারেশন গুলো চলতে থাকবে। অপারেশন 1 তার সাথে অপারেশন 2, অপারেশন 3, এরকম পরপর ক্লাস আসতে থাকবে, শেষ হবে অপারেশন এন এ গিয়ে। এন এর নাম্বার আমি এখন নির্দিষ্ট করে বলতে পারছি না এন এর নাম্বার কত হবে। যদি 7টা ক্লাস হয় তাহলে এন এর নাম্বার 7 হবে, তাই তো? এটা তোমরা ক্লাসের শেষেই জানাবে যে এন এর নাম্বার কত হয়েছে। হলো, এরপরে চলো এবারে শুধু এই অপারেশনের ক্লাসগুলো কি আসবে না, এখানে 3টে এক্সট্রা ক্লাসের দরকার আছে। এক্সট্রা ক্লাস কি কি? যেমন তোমাদের একটা এক্সট্রা ক্লাস পাওয়ার আছে, সেটা হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্টে তোমরা একটা এক্সট্রা ক্লাস পাবে, সেটা হলো লিস্ট কাউন্ট করার জন্য স্ক্রু গেজ আর ভার্নিয়ার ক্যাপিলারি এক্সপেরিমেন্টের ওই আলোচনাটা, ওই ক্লাসটা তুমি পাবে এখন, ওটা আমরা দেব। এখানে 3টে এক্সট্রা ক্লাস কি কি পাবে দেখো। এই জিনিসটা যেটাকে বলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, এই ক্লাসটা আমিনুস স্যারকে সাথে নিয়ে করা হবে। এই ক্লাসটা তোমাদের একটা এক্সট্রা ক্লাস, এটা তোমাকে করতেই হবে, এটা না করলে এগোতে পারবো না আমরা। তারপরে কি একটা এক্সট্রা ক্লাস হলো লার্ন গ্রাফ। ওই যে আমাদের দুটো গ্রাফ এখানে ভিটিএসটি, ওই গ্রাফ ছাড়াও আরো কিছু গ্রাফ আমরা প্র্যাকটিস করবো। আর গ্রাফ থেকে কিভাবে ফিজিক্সে কাজে লাগে, কিভাবে এরিয়া বের করে, ওই এরিয়াটা কিভাবে কাজে লাগে সেটা আমরা শিখবো। এটা হয়তো খুব ডিটেল বড় ক্লাস হবে না, ছোট একটা ক্লাস হবে। হলো, আর একটা ক্লাস হলো ভেক্টর টুলস। এই যে ভেক্টর আমরা পড়বো না, এটা একটু শেষের দিকে আসবে, কারণ ভেক্টর যখন পড়বো তখনই এটা আমরা দেবো, ঠিক আছে? ভেক্টরের কিছু কিছু টুলস আমাদের কাজে লাগে শর্ট ওয়েতে, সেগুলো আমরা এক সাইডে লিখবো, কি কি টুল কিভাবে ইউজ করে অঙ্ক ফাটাফাট করা যায়, যেটাকে আমরা কি বলবো, ভেক্টর টুলস। এই ক্লাস দুটো আমার সাথেই হবে, আর এই ক্লাস দুটো আমিনুস স্যারও থাকবে, কারণ এটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ম্যাথের টপিক, পুরোপুরি আমিনুস স্যারকে সাথে নিয়ে করা হোক, সেটাই সবচেয়ে বেটার ক্লাস হবে। হলো, তাহলে এইটা কটা গেল আমাদের এক্সট্রা ক্লাস। অপারেশন তো কন্টিনিউ চলবে, তার সাথে সাথে কিছু কিছু সাপোর্টিং ক্লাসও থাকছে। বাহ, তাহলে এই এভরি অপারেশন এগুলো কারা কন্ডাক্ট করবে, এগুলো সব কিছুই হবে এসওই বাংলাতে। এসওই বাংলাতে অপারেশন চলতে থাকবে পরপর, অপারেশন 1 2 3 আপ টু এন অপারেশন কন্টিনিউ চলতে থাকবে। আচ্ছা, অপারেশন গুলোতে কি কি হবে একটুখানি বলে দিই। অপারেশনে কি কি হয়, অপারেশনে হয় কি, একজন ডক্টর থাকে, সে কাটাকুটি করে, সেলাই করতে হয়, তারপরে একজন হেল্প করার জন্য নার্স থাকে, একটা ওটি রুম থাকে, এগুলোই হয় না? কিন্তু না, আমাদের অপারেশনটা একটু আলাদা। কিভাবে হবে আমাদের অপারেশনগুলোর ক্লাসগুলোতে, কি হবে, কনসেপ্ট বোঝানো হবে, সুন্দর করে কনসেপ্ট বোঝানো হবে, কনসেপ্ট ক্লিয়ার করা হবে সুন্দর করে। শুধু কনসেপ্ট ক্লিয়ার করা হবে না, প্রত্যেকটি কনসেপ্ট ক্লিয়ারের কনসেপ্টের সাথে সাথে সেই কনসেপ্টের উপরে যে যে এমসিকিউ গুলো হয় সেই সেই এমসিকিউ গুলো করানো হবে। ডেসক্রিপটিভ কোশ্চেন তো করাতে হচ্ছে না, কারণ সব এমসিকিউ। তাহলে এমসিকিউ সেমিস্টারে তোমাদের কনসেপ্ট হবে, প্রত্যেক কনসেপ্ট ক্লিয়ারের, প্রত্যেক কনসেপ্টের সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ারিং এমসিকিউ হবে। আচ্ছা, আর কি হবে, শুধু এইটুকু না, না আরো কিছু আছে দেখো।
শুধু এইটুকু করে দিলে কিন্তু তোমাদের জন্য এনাফ ছিল। তার সাথে সাথে আর একটা মাসালাদার ক্লাস থাকবে। কি ক্লাস? মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে অপারেশনের ভিতরে আমাদের শেষের দিকে এইটা হচ্ছে কারে আমাদের খুব ইম্পর্টেন্ট। এইগুলো করে দেওয়ার পরেও তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড আর মেজারমেন্টেও করেছি, ভৌত রাশির পরিমাপ মাত্রাতেও করেছি, সেরকম আমাদের যে দুটো চ্যাপ্টার 1D আর ভেক্টর, সেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো একটা ক্লাস দিয়ে করব। হলো? তাহলে এই কমপ্লিট প্যাকেজ তুমি প্রত্যেক অপারেশনে পাবে। প্রত্যেক অপারেশনে কনসেপ্ট ক্লিয়ারিং এমসিকিউ হয়ে চলতে থাকবে, আর কিছু কিছু অপারেশন আসবে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে ক্লিয়ার হলো অপারেশনে কি দিয়ে থাকবে? অপারেশনে ছুরি কাঁচি ডাক্তার নার্স ছাড়াও এরকম ভাবে অপারেশন হয়। কারা করে? এসওই বাংলা করে। এবারে আর একটা জিনিস থাকছে, আরো একটা জিনিস থাকছে। কি থাকছে? अंत में एक डीपीएम दूंगा। डीपीएम की डीपीएम बार-बार বলেছি, डेली प्रैक्टिस एमसीक्यू। তাহলে अंत में एक डीपीएम दूंगा, কে দেবে? আমিই দেব, যেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস करने के लिए अंत में एक डीपीएम दूंगा। ঠিক আছে? ডিপিএম মানে কি? ডেলি প্র্যাকটিস এমসিকিউ। তাহলে যে এত এমসিকিউ আমরা করাচ্ছি, এছাড়াও আরো কিছু এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করার জন্য দিতে পারি। তাহলে আমরা মূল যে আমাদের টার্গেট ছিল 12তে 12 তুলে নেওয়া, বা আগের চ্যাপ্টারটাতে 3-এ 3 তুলে নেওয়া, এইগুলো সাকসেসফুল হবে, তাই না? কারণ তোমাকে কনসেপ্ট পড়াচ্ছি, কনসেপ্টের সাথে এমসিকিউ করাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ করাচ্ছি, ডিপিএম দিচ্ছি। আর কি বাকি থাকে ভাই? আর কিছুই বাকি থাকে না, এটাই এনাফ। চলো, ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের সবাই কিন্তু এই যে ফরম্যাট আমরা দিলাম, এই ফরম্যাট অনুযায়ী ক্লাসগুলো এবারে আসতে থাকবে। এবারে ক্লাসের নামগুলো চেঞ্জ করা হলো, ক্লাসের অপারেশন 1 অপারেশন 2 এরকম ভাবেই আসবে, যতক্ষণ না আমরা কাইনেমেটিক্সের ডন না হতে পারছি। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা আমাদের অপারেশন 1 এর ভিডিওতেই তোমাদের সাথে ফের দেখা হবে। তাতে তোমরা এবারে এসওই বাংলার কে শেয়ার করো, বেশি বেশি ভাবে এসওই বাংলাকে শেয়ার করো, আমাদের সাথে যুক্ত থাকো, এবং ভিডিওতে একটু লাইকও করে দিতে পারো চাইলে। ঠিক আছে? এরকম ভাবে কন্টিনিউ হোক, চলতে থাকুক আমাদের যাত্রা। তোমরাও সাথে থাকো, আমরাও সাথে একে অপরের হাত ধরে এগিয়ে চলতে থাকি।